গরমের ছুটি হোক কিংবা বর্ষায়, দুদিনের বেশি ছুটি পেলেই বাঙালি সোজা চলে আসে পাহাড়ে সময় কাটাতে। আর এখন উত্তরবঙ্গ সিকিমের আনাচে কানাচে লুকিয়ে থাকা সুন্দর সব গ্রামগুলোর জন্য দার্জিলিং গ্যাংটকের মতন বড় শহরে ভিড় কিছুটা হলেও কমেছে। তাই আজ সন্ধান দেব আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এর একেবারে কাছেই বিস্তীর্ণ চা বাগানের একদম পাশেই রয়েছে ছোট্ট সুন্দর গ্রাম পেশক। সেখানেই থাকবো এক দারুণ সুন্দর হোমস্টেতে, যেখানে রুমগুলো একেবারে ছবির মতন, যেমনটা স্বপ্নে দেখি। রয়েছে গ্লাস ভিউ রুম, রুমে বসেই সারা দিন বাইরের পাহাড় পরিবেশকে উপভোগ করার সুযোগ। রয়েছে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের বৃষ্টিকে ছোঁয়ার হাতছানি। আর সঙ্গে থাকছে দার্জিলিং একেবারে কাছেই সমস্ত পরিচিত জায়গা ঘুরে দেখার সুযোগ। আর যারা আমার মতোই মেঘের কোলে বসে ওয়াক ফ্রম মাউন্টেন করতে চান, তাদের জন্য দারুণ একটা চয়েস হতে পারে আজকের এই হোমস্টে। তাহলে আজ তোমাদের সাথে শেয়ার করি দার্জিলিং এর একেবারে পাশেই এই ছোট্ট সুন্দর গ্রাম পেশকের গল্প। কালিম্পংয়ের ছোট্ট সুন্দর গ্রাম এই কাফের গাঁওতে এক রাত কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজ আমাদের উত্তরবঙ্গ সফরের পরের গন্তব্যে। কালিম্পং থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যাচ্ছি দার্জিলিং ডিস্ট্রিক্টে। হ্যাঁ, তবে দার্জিলিং এ থাকবো না। গতবার যেমন আমরা ছিলাম লামাহাটায়, তেমনই এবার থাকবো আমরা চা বাগানে। দার্জিলিং বলতেই মনে পড়ে প্রথমে চায়ের কথা। আর দার্জিলিং এর চা বাগান বলতে সব থেকে গুরুত্বপূর্ণ যে চা বাগান তার মধ্যে একটি হলো পেশক টি গার্ডেন। আমাদের এবারে দার্জিলিং এর গন্তব্য পেশক। এই পেশকে আমরা থাকবো একটি রাত, সুন্দর করে ঘুরবো পেশক সহ দার্জিলিং এর আশপাশটা, সাথে আপনাদেরও ঘোরাবো। তবে এখন আমরা বেরোচ্ছি কালিম্পং মার্কেট। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের কাছে এই জায়গা বিশেষ প্রয়োজনীয়। আশি মার্কেট পেরিয়ে পাহাড়ি আঁকা বাঁকা পথ পার করে এখন আমরা চলেছি তিস্তা বাজারের উদ্দেশ্যে। আর সেখানে নাকি অপেক্ষা করছে আমাদের পেশকের হোমস্টের গাড়ি। সেই গাড়ি করে আমাদের রওনা দিতে হবে পেশকের উদ্দেশ্যে। এই যে নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। ঠিক আছে কৃষ্ণা ভাই, চলিয়ে ফের মিলতে। তো এখন আমরা কৃষ্ণা ভাইকে বিদায় জানালাম যে তিস্তা বাজার থেকে আমাদের নতুন গাড়ি, সেই গাড়ি করে যাবো এখন আমরা পেশক। কিতনা টাইম লাগে? আধা ঘন্টা 40 মিনিটস। হ্যাঁ, আধা ঘন্টা। সরোজ ভাই আমাদের নিয়ে যাবেন হোমস্টেতে। চলুন বেরিয়ে পড়ি। স্যার, কালিম্পং হলো এবার দার্জিলিং নাকি? হ্যাঁ, তোর খাওয়ানো উচিত আমাকে রে। খাওয়াবো তো, জল খাওয়াচ্ছি। জল কেন একটা। আর এই তিস্তা বাজার থেকেই তিস্তা নদীকে পথের ডান দিকে দেখেই কালিম্পং জেলাকে বিদায় জানিয়ে প্রবেশ করে ফেললাম প্রিয় দার্জিলিং জেলায়। আর দার্জিলিং পৌঁছানোর এই সুন্দর পথ প্রত্যেক বাঙালির অন্তরে একেবারে গেঁথে রয়েছে সেই ছোট্টবেলা থেকেই। এই রাস্তাটা বাঙালির প্রত্যেকের চেনা। তিস্তা বাজার পার করে উপরে পেশক হয়ে জোরবাংলো হয়ে দার্জিলিং, এই তাই তো? প্রত্যেকটা বাঙালির ইমোশনের রাস্তা এটা। আর যতবার আসি ততবার এই রাস্তা আমাকে প্রেমে ফেলে। এত সুন্দর, আর এত শাল গাছ রয়েছে না এখানে। এবং মানে এই সময় তো পাতা ঝরার মরশুম, পাতা আবার নতুন পাতা আসার মরশুম। সম্পূর্ণটা একদম রঙিন, রাস্তাও সুন্দর। যাচ্ছি এখান থেকে মাত্র কয়েক কিলোমিটারই বাকি পেশক। গন্তব্য আমাদের পেশক হলেও এই পথেই আমরা দেখে নেব এখন বেশ কিছু চিরাচরিত টুরিস্ট স্পট। যেমন প্রথমেই এলো দার্জিলিং যাবার পথের এই বিখ্যাত লাভার্স ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়ালে নিচে দেখা যায় দূরে তিস্তা এবং রঙ্গিত নদীর দারুণ সুন্দর সঙ্গম স্থল। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আবারও এগিয়ে চলা। লাভার্স ভিউ পয়েন্টে কিছু দূর এগোতেই পাহাড়ের ঢালে দুপাশে এখন কেবলই ঘন চায়ের বাগান। দাঁড়িয়ে পড়লাম বিখ্যাত পেশক টি গার্ডেনে চা বাগান দেখতে। পৌঁছালাম পেশক টি গার্ডেনে। এখানে আসতেই দুটো জিনিস চেঞ্জ হলো। এক, গরমটা নেই, ঠান্ডা হয়েছে। আর দুই হচ্ছে মেঘলা হয়ে গিয়েছে। আর এখন যদি আমরা যাচ্ছি মেন টি গার্ডেনে। স্যার, কেমন লাগছে আমার বাগান? তোর বাগান না? ঠিক। দেবরাই বলছিল অ্যাকচুয়ালি ও নেপালি ড্রেস পরবে। তো নেপালি ড্রেসে আমি ভাবছিলাম ওকে শাড়িটা পরাই। কেমন লাগবে বলুন তো শাড়িটা পরে ওকে? হ্যাঁ, আমি একবারও পরিনি। তুই তো পড়তেই পারিস, বল। এখানে দেখুন, যে কোনো আপনি দার্জিলিংয়ের যে কোনো টি গার্ডেনে ঘুরতে যান, দেখুন এরকম ছোট ছোট দোকান রয়েছে চা বিক্রি। সেখান থেকে চা কিনতে পারেন, ড্রেস পরতে পারেন, আর আমাদের মতন এমনি ঘুরতে পারে, ছবিও তুলতে পারেন। আমি 3 নাম্বারটাই প্রেফার করাবো। তার কারণ হচ্ছে যে কোনো টি গার্ডেনে এই যে চায়ের দোকানগুলো হয়, সেখানে চায়ের কোয়ালিটি নিয়ে আমার বেশ কিছু চিন্তা আছে। কারণ অনেক ছোটোবেলা আমি ঠকেছি অনেকবার। তো সেই জন্য আর এখান থেকে কিনি না, কোনো ভালো চায়ের দোকান থেকে কিনি। চা
মানে টেস্ট করে তবেই কেনাটা উচিত আমার মনে হয়। যখনই আপনার নাকে ভেসে আসবে দূর থেকে চা পাতার সুগন্ধ, তখনই বুঝবেন আপনি পৌঁছে গিয়েছেন হিল স্টেশন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের চিত্র মাথায় আসতে আমাদের প্রথমে আসে চা বাগান। আর দার্জিলিংয়ে যে কটা চা বাগান রয়েছে তার মধ্যে অন্যতম বিখ্যাত মোকাই বাড়ি, আমরা সকলেই জানি। আর এই আরেকটা বিখ্যাত হচ্ছে এই পেশক। পেশকের চা বাগান আমরা অনেকেই ঘুরেছি, দেখেছি, বাট এইবার শুধু ঘুরবো দেখবো না, এবার পেশক সেখানেই থাকবো। একদম চা বাগানের পাশেই আমাদের আস্তানা, আমাদের হোমস্টে, সেখানে যাচ্ছি। বাট তার আগে আমরা এখন চা বাগানে রয়েছি। আমার চারিদিকে দেখুন এখন ল্যাভিশ গ্রিন টি গার্ডেন, বিশ্ববিখ্যাত দার্জিলিংয়ের চা বাগান। দারুণ, মানে এই এক দেবরায়কে দেখছিলাম, দেবরায় যদি প্রথমবার এই চা বাগানে এসছে, তো প্রথমবার সচক্ষে চা বাগানের মধ্যে, দার্জিলিংয়ের চা বাগানের মধ্যে রয়েছে। ও একটা ভাবছে এই চায়ের এত সুন্দর স্মেল হয় দার্জিলিং টিয়ের, তাহলে নিশ্চয়ই ওটা তো পাতা থেকেই হয় দার্জিলিং টি বা চা, তাহলে পাতারও নিশ্চয়ই গন্ধ থাকবে দারুণ। দেবরায় কি বলছে শুনি। দেবরায়, চা পাতার এই যে গন্ধটা শুকলি কেমন লাগলো রে? নর্মাল গাছের মতো লাগলো, মানে আলাদা কিছু লাগেনি। আমি ভেবেছি একটা মানে স্মেলটা হবে, বেশ খিদে পেয়ে যাবে, চা টেস্টটা পাবে, সেরকম কিছু না। আচ্ছা, দেবরায় কিন্তু চা খুব ভালোবাসে। ঘুম থেকে ওঠা মাত্রই চা, দিনে অন্তত মিনিমাম 4 থেকে 5 বার চা খায়। তো সেই জন্য চা বাগানে এসেও নিজের লোভটা সামলাতে পারছে না। বাঙালি হয়ে চা খাবো না আমরা চা, কিন্তু চা এই যে দেখছিস পাতা, এই পাতা তোলার উপর নির্ভর করে চায়ের কোয়ালিটি। আচ্ছা, কিভাবে তাকে রোস্ট করা হচ্ছে ফ্যাক্টরিতে, কিভাবে সেটাকে প্রসেস করা হচ্ছে, তার উপর নির্ভর করে চায়ের কোয়ালিটি, স্মেল। মানে চা ফ্যাক্টরিতে আমি কেরালাতে চা দেখেছি, শ্রীলঙ্কাতে চা তৈরি দেখেছি, ডুয়ার্সে দেখেছি, দার্জিলিংয়ে দেখেছি। ভাই, চা ফ্যাক্টরিতে ঢোকা মাত্রই ওই যে স্মেলটা, ওটার সঙ্গে এটার কোনো মিলই নেই, আকাশ পাতাল দুটো আর কি। কিন্তু যখন চা যেখানে তৈরি হচ্ছে, দেখবি চা তৈরি হয়ে আসছে এই পাতা থেকে, মানে আমি জানি না আজকে তোকে দেখাতে পারবো কিনা, চা পাতা তোলার অনেক নিয়ম আছে। আর লাইন দিয়ে মহিলারা এখানে চা পাতা তোলে, হ্যাঁ, বিভিন্ন সব চা বাগানে সব গুম্বাদারাতে চা মানে চা পাতা তোলে। সেই চা পাতা থেকে চা তৈরি করার যে প্রসেসটা, লেন্দি প্রসেসটা, ওটা একটা মানে দেখার মতন। ওটা একবার কোনোদিন যদি আমার সঙ্গে হোক, আমার সঙ্গে বা আপনারাও যদি কোনোদিন চা ফ্যাক্টরিতে গিয়ে চা তৈরি দেখিস, দারুণ লাগবে। মানে আমরা যে ঘরে বসে দিন রাত চা খাচ্ছি, আর এই যে বাগানের চা, এর মাঝখানের প্রসেসটা আমাদের দেখা উচিত। পেশক টি গার্ডেন থেকে মিনিট 5 পথ এগোলেই পাবেন পেশক গ্রাম। আর সেই গ্রামেই রয়েছে আমাদের এবারে ছবির মতন সুন্দর থাকার আস্তানা, হারিমাং ইম হোমস্টে। যে হোমস্টেতে থাকাটা নিজেই একটা এক্সপিরিয়েন্স, কেন তা বুঝবেন একটু পরেই। পৌঁছে গেলাম আমাদের পেশকের ঠিকানায়। আর এই হচ্ছে আমাদের এবারের পেশকের আস্তানা বা ঠিকানা বা হোমস্টে যাই বলেন। এই হোমস্টের নাম হচ্ছে হারিমাং ইম। এর পিছনে একটা নামের সুন্দর মিনিং রয়েছে, সেটা আপনাদের বলছি। বাট তার আগে ওই দেখুন আমাদের গেস্ট উঠে গেছে উপরে। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। ওই দেখুন আমাদের আরেকজন গেস্ট, আমাদের আরেক সেকেন্ড গেস্ট, ও এখানকার পার্মানেন্ট গেস্ট। প্রথম দেখাতেই বেশ ভালো লেগে গেল এই হোমস্টেকে। একেবারে চা বাগানের পাশেই এরকম ছবির মতন সুন্দর একটা হোমস্টে। আর এই হোমস্টের পরিবেশও বেশ মায়াবী আর স্নিগ্ধ। থাকবার জন্য রয়েছে দারুণ সুন্দর সুন্দর সব রুম। আবার রুমে বসেই সুযোগ রয়েছে বাইরের পাহাড় পরিবেশকে উপভোগ করার। এই হচ্ছে যেটার জন্য মেনলি এই পেশকে থাকা, যেটার জন্য এই জায়গায় আসা, সেটা হচ্ছে এই রুমটা স্পেশালিটি দুর্দান্ত। দেখাচ্ছি কেন। প্রথমে রুমটা ঢুকতেই দেখতে পাচ্ছেন সামনে লেপচা জগতের ছবি। আর এদিকে পুরো রুমটা হচ্ছে বেসিক্যালি একটা গ্লাস হাউস। চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা, ছোট টেবিল রয়েছে, এখানে কাঞ্চনজঙ্ঘা ছবি রয়েছে। আর এই হচ্ছে বিছানা 3 দিকে গ্লাস। নতুন যারা বিয়ে করছেন কাপেলরা আসতে পারেন, দারুণ লাগবে কিন্তু। মানে পুরো একদম কাপেল রুম বলতে গেলে এই রুমটা। সামনে থেকে একদম, আজকে আবহাওয়াটা একটু খারাপ, কাল সকালে আপনাদের দেখাবো, ঝকঝকে পাহাড়, এখান থেকে বসে আপনারা এনজয় করতে পারবেন। তাছাড়া এই রুমে রয়েছে সব থেকে স্পেশাল জায়গা, এই হচ্ছে বারান্দায় বসবেন, বসে সারা দিন এনজয় করবেন পাহাড়। ওয়েদারটা খারাপ হলে কি হবে, আস্তে আস্তে করে মেঘ ঢুকতে শুরু করেছে। এটা তো একটা দারুণ এক্সপিরিয়েন্স, অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই না? মানে আকাশ পরিষ্কার থাকলে একরকম অভিজ্ঞতা, আকাশ মেঘলা থাকলে একরকম অভিজ্ঞতা, বাট এই জায়গাটা আমার জবরদস্ত লেগেছে। আরও একটা দারুণ জিনিস দেখাবো এখান থেকেই রাতের বেলা। এখন সেটা দেখাতে পারছি না, রাত হোক সেটা আপনাদের দেখাবো। সুন্দর লাগছে।
এটা হচ্ছে একটা ডবল বেডরুম, এর পাশে আরেকটা সেম রয়েছে, আপনাদের ওটা কাল দেখাবো কারণ ওখানে গেস্ট রয়েছেন। ওটা বোধহয় 6 জনের, মানে পুরো ফ্যামিলি রুম, কিন্তু এই রকম মানে বড় এবং পুরো গ্লাস ভিউ, সেটা আপনাদের দেখাবো। আর এই দিকে রয়েছে টয়লেট। বাহ, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, কোমোড রয়েছে, দেখিয়ে দেবো একবার। সবাই মানে আয়োজন কিন্তু বেশ, মানে হোমস্টে হিসাবে আয়োজন কিন্তু বেশ। যাক, আমরা এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করব। সেই সকালে বেরিয়েছি তো, খেতে হবে, চলুন। রুমের পাশাপাশি এই হোমস্টেতে রয়েছে একটি ছবির মতন সুন্দর বসবার জায়গা, যে জায়গাটার প্রেমে আমি সবার প্রথম পড়েছি। যখন এই প্রপার্টিটার, যখন এই হোমস্টের ছবি প্রথম দেখি, তখনই এই জায়গাটা, এই হোমস্টেটা কি দুর্দান্ত ভালো লেগেছিল। কিন্তু যখন এখানে এসে পৌঁছালাম আজকে, তখন এই জায়গাটার, স্পেশালি এই জায়গাটার, আমার রুমটার ভালোবাসায় পড়ে গিয়েছি। চারিদিকটা এখানে এতটা সুন্দর করে সাজানো, আমাদের রুম তো আপনাদের দেখিয়েছি, বাট এই কমন এরিয়াটা খুব ভালো, মানে একদম সিনেমার প্লট যেরকম হয় খানিকটা সেরকম। উপরে প্রেয়ার ফ্ল্যাগ রয়েছে, এদিকে বুদ্ধদেবের একটা মূর্তি, বসার সুন্দর আয়োজন, মানে ঘাস পাতা রয়েছে, প্রচুর ফুলের গাছ, আর সামনে মেঘাচ্ছন্ন পাহাড়, আর একটা ঠান্ডা হাওয়া, ফাটাফাটি দুপুর। বেশ কিছুটা সময় এই জায়গায় কাটিয়ে সোজা চলে গেছিলাম আমার রুমে, কারণ এখন লাঞ্চ টাইম। এতদিন বিভিন্ন জায়গায় লাঞ্চ ডেট, ডিনার ডেট এগুলো দেখেছেন, আপনারা যে পাহাড়ের সুন্দর একটা ডেটের প্লেস দেখাচ্ছি। যদি আপনারা ফুডি হন, আপনারা মানে কাপেলরা, সেই কাপেল, সেই ফুডি কাপেলদের জন্য বেস্ট প্লেস হচ্ছে ডেটের জন্য দেখাচ্ছি। এই যে আমরা আমাদের খাবার দিয়ে গেছিল, রুমের মধ্যে যে টেবিলটা, ওটাকে আমি আর দেবরাই মিলে বারান্দায় করে দিয়েছি। ভাই ক্যান্ডেল নেই, হ্যান্ডেল আছে, তাহলে আমরা কি রাত্রিবেলা ক্যান্ডেল লাইট ডিনার করবো? ভাত আছে, হোমস্টে সব মানে মোটামুটি সব একই মেনু থাকে। ডাল আছে, এটা কি আছে, এটা কোনো সবজি যেটা আমি খাবো না, আর এটা খাবো, এটা যে ডিম আছে। এরকম সুন্দর খাবার, তার সঙ্গে এরকম পাহাড়, আর কি চাই। এখন পুরো মেঘে ঢেকে গেল চারিদিকটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, হেভি। আবার এখানে যদি রোদ থাকতো পুরো ক্লিয়ার, তাহলে নিচটা পুরোটা দেখা যায়, নিচটা। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটতেই একটু বিশ্রাম নিয়েই আমি আর দেবরয় বেরিয়ে পড়লাম এই ছোট্ট গ্রামটা ঘুরে দেখতে। না না, বেশি দূর যাবো না, পায়ে পায়ে হেঁটে দেখবো এদিক ওদিক। বেরিয়া দোকানপাট, মানুষজন, সবকিছু এখানে কেমন জানি অদ্ভুত সুন্দর। আর গোটা গ্রামের চারিদিকে হয়ে রয়েছে রং বেরঙের দারুণ সুন্দর সব ফুল, যা আরো কয়েক গুণে বাড়ি তুলেছে এই গ্রামের সৌন্দর্যতা। আবার আমাদের হোমস্টের একদম পাশেই রয়েছে একটা অচেনা জায়গা, নাম গাট্টে। গাড়ি করেই পৌঁছালাম সেখানে। একটু দূর নিচে নামতেই একেবারে সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে পথ নিচে নেমে গিয়েছে। নিচে রয়েছে ছোট্ট একটা নদী আর ঝর্ণা, সেটা দেখতেই আসা এখানে। ঘুরে ঘুরে আবার আমরা ফেরত চলে এলাম একটু হাঁটাহাঁটি করে আমাদের হোমস্টের সামনে। আচ্ছা, আমাদের হোমস্টের নাম হচ্ছে হাড়িমাঙ্গিম। এনারা থাপা উপজাতির মানুষজন। তো থাপা ভাষায় এই হাড়ি, যিনি মালিক, তার মায়ের নাম হাড়ি, আর হাড়ি মাঙ্গিম মানে হচ্ছে বাড়ি, হাড়ি মাঙের বাড়ি। আমরা আস্তানা পেশাকে সেই হাড়ি মাঙের বাড়ি। হোমস্টেতে ফিরতেই পাল্টে গেল বাইরের পরিবেশ। বাইরে কেবলই এখন কালো মেঘের ঘনঘটা, আর আমরা যেহেতু রয়েছি একেবারে হোমস্টের টপ ফ্লোরে, এখানের বারান্দা থেকে বাইরের পরিবেশ দেখতেও দারুণ লাগছিল। কি ভালো টাইমে ফিরে এসেছি আমরা, হোমস্টেতে ফিরলাম। আর এতক্ষণ তো মানে বিশাল ঝড়ের মতন হাওয়া চলছিল, বাট যেই মাত্র আমরা ফিরলাম শুরু হলো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। ওফ, সঙ্গে ঠান্ডাটাও বেড়েছে, বেশ দারুণ, মানে বেশ দারুণ লাগছে। মানে বিশাল ঠান্ডা তাও নয়, একটা হাওয়া দিচ্ছে, বৃষ্টি, ঠান্ডা। পাহাড়ে এরকম একটা ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে পাহাড় দেখছি, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বিকাল শেষে গধূলি বেলা, পুরো একটা রোম্যান্টিক একটা মাহল। স্পেশালি এই বারান্দাটা, এই ব্যালকনিটা, এমনকি আমাদের রুমটা এমন, চারদিকে তো গ্লাস, সব দেখা যাচ্ছে বাইরে, আর বৃষ্টির হাওয়াটা ঢুকছে ঘরে। হ্যাঁ, দারুণ লাগছে। ওফ।
মানে আমরা এই ট্রিপে সব পেলাম, রোদ বৃষ্টি, শুধু কাঞ্চনজঙ্ঘা পেলাম না খালি। প্রথম প্রথম এই বৃষ্টি বেশ ভালো লাগলেও ধীরে ধীরে যখন ঝড় আর এই বৃষ্টির তাণ্ডব বাড়তে লাগলো তখন মনটা ধীরে ধীরে খারাপ হয়ে গেল। কারণ এই ঝড় বৃষ্টির তাণ্ডবের ফলে আমাদের হোমস্টেতে নেই কোনো ইলেকট্রিসিটি। বিকাল গড়িয়ে যখন অন্ধকার নামলো তখনও দেখা নেই আলোর। ভরসা তখন শুধু হেড টর্চ আর একটা মোমবাতি, সেই নেই কাটিয়ে দিচ্ছি গোটা সন্ধেটা আমি আর দেবরয়। ব্যাপারটা হচ্ছে এখন সন্ধ্যে 7টা বাজে, এখনো কারেন্ট আসেনি। আমরা এই রুমে যখন থেকে এসেছি তখন থেকে একবারও কারেন্টের দেখা নেই। জানি না কোনো ফল্ট হয়েছে সামথিং কিছু, তো কারেন্ট এখনো নেই। একটু আগেই জাস্ট 5-10 মিনিট আগেই বৃষ্টিটা থামলো। আর অসম্ভব সুন্দর দেখতে লাগছে এখান থেকে বারান্দাটা আমাদের, এতটা সুন্দর না, দিনের বেলায় বারান্দাটা ঠিক যতটা সুন্দর, রাতের বেলা সন্ধ্যেবেলা ঠিক ততটাই সুন্দর, আরো বেশি সুন্দর হয়ে ওঠে বারান্দাটা। আমি বলবো যদি আপনি এই পেশকে, এই হারিমাং ইম হোমস্টেতে আসেন, কেবলমাত্র হোমস্টেটাকে, এই রুমটাকে, এখানে তো আরো বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, আমরা যে রুমটা রয়েছে সেটা একদম টপ ফ্লোরে, এটা ডবল বেডের, পাশে একটা 6 বেডের, একজন বাঙালি ফ্যামিলি আছে, নিচে আরো বেশ কয়েকটা রুম রয়েছে। এই রুমটা যদি থাকেন না, অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। কি দেবরায়, ভুল বললাম? অবশ্যই, একদমই ঠিক। একটাই মাত্র লাইট রয়েছে, সেটা হচ্ছে এই সোলারে লাইট জ্বলছে এইটা, ঠিক আছে, আর বাকি কিচ্ছু চলছে না। আর এইদিকে বারান্দায় কয়েকটি ওই সোলারের লাইট লাগানো হচ্ছে, সেটাই জ্বলছে। ওইখানেও সুন্দর লাইট লাগানো হয়েছে, কিচ্ছু জ্বলছে না। কত সুন্দর ভাবলাম বল দেবরায়, যে সন্ধ্যেবেলা কত সুন্দর লাইটটা জ্বালাবো আমরা, এইটা জ্বলবে, তাই না, একটা রোমান্টিক ফিল আসবে। লাইট পাওয়ার নয়, সেখানে পেয়েছি, আর যেখানে পাওয়ার সেখানে পাই। সত্যি। আচ্ছা, আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দিয়ে গেল হচ্ছে চিকেন বারবিকিউ। এটা কোনোদিন চিকেন পকোড়াও হতে পারে, বা কোনোদিন চিকেন বারবিকিউ হতে পারে। এখনো কারেন্ট নেই। আমরা যখন এসেছি দুপুর 1:30-2:30, এখন বাজে রাত 9টা, এখনো 1 সেকেন্ডের জন্য কারেন্ট আসেনি। আজকে বৃষ্টি বাদলা ওয়েদার, এবং পাহাড়ে বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, এবং কোনো ফল্ট হয়েছে, কারণ গোটা গ্রামে কারেন্ট নেই, এরকম হয় না সাধারণত। আমি জিজ্ঞেস করছিলাম, বাট দেবরায় বলছিল কোথায় ফেসে গেছি ভাই, ফোনে 5% চার্জ, ফোন সুইচ অফ হয়ে যাবে, ঠিক আছে, সব নানা কথা। আর আমি দেবরায়কে একটা জিনিস বললাম, দেবরায় এই যে আজকের এক্সপিরিয়েন্সটা তোর মনে থাকবে সারা জীবন। তুই তোর বউ, তুই তোর পরের জেনারেশনকে বলতে পারবি যে আমি সৈকত কাকা আটকে গেছিলাম, ফেসে গেছিলাম। না, এগুলোই কিন্তু মানে মনে থাকার কথা। আজকে যদি কারেন্ট থাকতো সবাই ফোনে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন হঠাৎ কারেন্ট নেই, প্রকৃতিটা উপভোগ করছি। সত্যি তাই, আর পুরো তুই শুধু সানডে সাসপেন্সের মতন। সত্যি তাই, মানে আমরা আলোচনা করছিলাম, পুরো মাহলটা সানডে সাসপেন্সের মতোই। আপনি শুধু ভাবুন, কল্পনা করুন, একটা পাহাড়ি ছোট্ট গ্রাম পেশক, সেখানে 3 তলার উপরে আমরা একটা রুমে আছি, এবং বাড়ি যারা কাজ করছিলেন তারা সবাই যার বাড়ি চলে গেছে। শুধু যে মালিক এই হোমস্টেটার, তিনি আছেন একদম নিচে, বাকি আর কেউ কোথাও নেই। পুরো অন্ধকার, 3 তলায় ফেঁসে আছি, আটকে আছি আমি আর দেবরয়। এবং বাইরের মাহলটা আমি ক্যামেরায় বোঝাতে পারছি না, বিশ্বাস করুন। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, মেঘ ডাকছে, আর দূরে কোথাও কার্সিয়াং, কোথাও কালিম্পং, কোথাও দার্জিলিং এর পাহাড়গুলো জোনাকির মতন জলজল করছে। তার সাথে বাঁশবনের যে নড়াচড়া হয়, একটা আওয়াজ, আর ওই আমাদের বারান্দায় যেটা আছে সেটার আওয়াজ, টুং 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 করে বাজছে মাঝে মাঝে। এই যে একটা রোমাঞ্চকর হরর টাইপ এক্সপিরিয়েন্স, হরর ঠিক বলবো না, মানে রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স। এখনো পর্যন্ত তাদের কোনো রকম গতিবিধি আমরা দেখতে পাইনি বলে হরর বলছি না, বাট আমরা ভাবছি একটু ভূতের গল্প যদি এখানে শুরু করা যায় কেমন হবে। ঠিকই, শুধু ভূতটাই বাকি। হ্যাঁ, দরজাটা বন্ধ আছে তো ভাই? হ্যাঁ, দরজাটা জানালাটা বন্ধ করে দে, তারপরে ভাই বারান্দার দরজাটা বন্ধ করে দে, ঠিক আছে, তারপরে বাকি কথা। এক্সপিরিয়েন্সটা দারুণ, অন্যরকম। রাত এখন 10টা, যথারীতি এখনো কারেন্ট আসেনি। বাইরের অবস্থা আরো খারাপ হয়েছে, বৃষ্টি বেড়েছে, বাজ পড়া বেড়েছে, তার সঙ্গে বেড়েছে ঘরের মধ্যে মেঘ ঢোকার পরিমাণ। আমাদের রাতে ডিনার দিয়ে গেছে ভাত, এই যে ভাত, চিকেন দিয়ে গেছে, এখানে ডাল আছে, আর সবজি দিয়েছে একটা, আর স্যালাড রয়েছে। এই ক্যান্ডেল দিয়ে গেছে আমাদের, মোমবাতি দিয়ে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছি।
দুপুরবেলা লাঞ্চ ডেটে বসেছিলাম বারান্দায়, তখন কল্পনাও করতে পারিনি রাতে এরকম করুণ অবস্থা হবে আমাদের। বাট এতে কিছু করার নেই, মানে হোমস্টের এরিয়া বা কি করবে যদি গোটা জায়গায় কারেন্ট না থাকে, পাওয়ার সাপ্লাই যদি উড়ে যায় তাহলে তো কিছু করার নেই। দেখ এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া কেমন তোমরা? এখন ভাত চিকেন খেয়ে আমরা কি করবো, কিছু করার নেই, শুয়ে পড়বো। ফোনের এই লাস্ট ভিডিও আজকের, পরে চার্জ নেই, ফোনটাও সুইচ অফ হয়ে যাবে। কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন নতুন একটা দিনে। পরদিন সকালে পাহাড়ের কোলে যখন ঘুমটা ভাঙলো, দেখি গত রাতে ঝড় বৃষ্টির তাণ্ডব ততক্ষণে আর নেই। তবে নেই আরো একটা জিনিস, তা কারেন্ট। গতকালে সেই দুপুরে যে কারেন্ট গিয়েছে এখন তার দেখা নেই। তবে বাইরের পরিবেশ, পাহাড় আর এই রুমটা এই সমস্ত কষ্টকে ভুলে দিল এক নিমেষেই, যখন সকালে ঘুম ভাঙতেই এসে দাঁড়ালাম রুমের বারান্দায়। সুপ্রভাত, পেশক থেকে একটা নতুন মেঘলা দিনে আপনাদের সকলকে স্বাগতম। গতকাল রাতে আমি ভেবেছিলাম যে যদি রাতেবেলা এই ঝমঝমিয়ে বৃষ্টিটা হয়ে যায় তাহলে হয়তো কাল সকালে একদম ক্লিয়ার পরিষ্কার একটা আবহাওয়া পাবো, কিন্তু আমি ভাবতে পারিনি যে আজকে সকালেও সেম ওয়েদার হবে। এমনকি আরেকটু আগে মানে ধরুন 7টা নাগাদ যখন ঘুমটা ভাঙলো তখন দেখি পুরো জায়গাটা মানে এমনকি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা পুরো একদম মেঘে ঢাকা ছিল। দূরে দেখতে পাচ্ছি ছোট ছোট সব গ্রাম, সেগুলো সব মেঘে ঢাকা, মেঘ ছুটে বেড়াচ্ছে পাহাড়ের উপর দিয়ে, খানিক বর্ষাকালের ওয়েদারের মতন। তবে একটা পুরো মানে আপাতমস্তক একটা ল্যাদ খাওয়ার ওয়েদার এটা। হালকা একটা ঠান্ডা আবহাওয়া রয়েছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল কাল ভোর রাত অবধি। তারপরে কারেন্ট এলো ভোরে, তো চার্জপত্র দিলাম, দিয়ে এখন দেখি আবার কারেন্ট চলে গিয়েছে, মানে কারেন্ট নেই আর আবারও নেই। এটাই তো, ঘুম থেকে উঠে আমি এখন কফি খাচ্ছি, তার সঙ্গে ব্রেকফাস্টে দিয়ে গিয়েছে ম্যাগি, সেটা খাবো। খেয়ে আমরা বেরোবো ঘুরতে। এটা এমন একটা জায়গা এই হোমস্টেটা, আমি বলবো হোমস্টেটা তো এনজয় করুনই, মানে যদি আপনি এই দুটো রুম নেন এনজয় তো করুন পুরোভাবেই। তাছাড়া এই হোমস্টে থেকে দার্জিলিং মাত্র 1 ঘন্টা দূরত্বে, কার্শিয়াং মাত্র 1 ঘন্টা দূরত্বে, কালিম্পং খুব কাছে। তারপরে এই 3টে জায়গায় ঘুরতে পারেন। যেমন আমরা কালকে পেশক টি গার্ডেন দেখে এসেছি, আজকে ইচ্ছা আছে দেবরাইকে নিয়ে একটু দার্জিলিং এর কাছাকাছি যাবার, লামাহাটা, তারপর ধরুন আরেকটা কি নতুন জায়গা আছে, এবং এখানে বেশ কটা আননোন জায়গাও রয়েছে, সেগুলো আপনারা ঘুরতে পারেন। তো সেরকম কটা জায়গায় ঘুরবো, ঘুরে আমাদের এবারে নর্থ বেঙ্গল সফর আজ বিকালেই শেষ হবে। আমাদের রাত 8টা 5 ট্রেন রয়েছে, তার আগে আমরা সারাদিন ঘুরবো, লাঞ্চ করবো বাইরে। তবে আপাতত আমরা রেডি হইনি, ফ্রেশ হইনি। এই হোমস্টের একদম উপরে রয়েছে 2টি স্টুডিও রুম, তার একটিতে ছিলাম আমরা, আর আমাদের পাশেরটাই রয়েছে একটি স্টুডিও ফ্যামিলি রুম, মানে একটা গোটা ফ্যামিলি থাকতে পারে একটা রুমেই। সঙ্গে রয়েছে আবার সুন্দর একটা ছোট্ট ব্যালকনিও। এই রুমটাও একটা স্টুডিও রুম, তবে আমরা যেটা রয়েছি সেটা পাশেটা সেটা দুজনের জন্য, মানে কাপেল, আর এটা হচ্ছে পুরো ফ্যামিলি স্টুডিও রুম। রুমটা দেখে আমি জাস্ট ছিটকে গেছি, কারণটা দেখবেন, এখানে একটা বিছানা রয়েছে, এখানে 2টো সিঙ্গেল বিছানা রয়েছে, 2 2 4, আরও 2টো বাঙ্ক বেড। মানে হোস্টেলে আমরা যেটা দেখি সেই ফ্যাসিলিটি এখানেও আছে, উপরে একজন নিচে একজন। ভাই রুমটা তো ভালো, কোনোদিন আমরা বন্ধুরা মিলে আসবো, কিন্তু মানে একটা রুমের মধ্যেই আপনারা ধরুন পুরো ফ্যামিলি থাকতে চাইছেন, মজা হুল্লোড় গান বাজনা আড্ডা, তার সাথে রুমের মধ্যেই রয়েছে এত সুন্দর বড় একটা ডাইনিং টেবিল, খাওয়া দাওয়া করতে পারেন। এমনকি দার্জিলিংয়ের বিভিন্ন স্মৃতি, রেড পান্ডা বলুন, টয় ট্রেন বলুন, দার্জিলিংয়ের ঘড়ি বলুন, ক্লক, সেই সব কিছুই এখানে সুন্দর করে সাজানো রয়েছে। এবং এত বড় বড়, এখানে দেখুন এই একটা জানলা, এই একটা জানলা, এই একটা জানালা, সব কিছু একদম উইন্ডো, মানে কাঁচের গ্লাসের, সবটা বাইরে দেখতে পাবেন পাহাড় প্রকৃতি। আর এইদিকে 2টো ওয়াশরুম রয়েছে। হ্যাঁ, 6 জন থাকলে একটা ওয়াশরুম নিয়ে খুব চাপ, সেই সমস্যার সমাধান এখানে রয়েছে। 2টো ওয়াশরুম রয়েছে, ঘরের মধ্যেই সুন্দর বেসিন, আয়না রয়েছে, সাজাগোজাও করতে পারেন। এই রুমটার প্রাইসও কিন্তু পার হেড পার ডে উইথ সমস্ত 4 বেলা খাওয়া দাওয়া 1750। আপনাদের আমাদের রুমটা তো দেখিয়েছি, বাট এই যে যেখানে ওয়ার্ক স্টেশন বা মানে একটা কমন এরিয়া, এই জায়গাটা তো কাল আপনাদের দেখিয়েছি, খুব সুন্দর। তার পাশেও 2টো রুম রয়েছে, এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম রুম। খরচ বলছি আপনাদের, তার রুমটা আগে দেখায়। রুমটা দেখুন, আসুন, বাহ, বেশ বড় জবরদস্ত একটা রুম। সব থেকে সুন্দর যেটা হচ্ছে এখানকার এই যে দেওয়াল, ওয়ালটা কি সুন্দর, দার্জিলিংকে কি সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে। এইদিকে পিস প্যাগোডা, মাঝখানে বেঙ্গল সাফারি, এইদিকে বাতাসিয়া লুপ, উপরে রোপওয়ে, পিছনে কাঞ্চনজঙ্ঘা। মানে আপনি যে দার্জিলিংয়ের এত কাছে রয়েছেন সেটা আপনি রুমে থাকলে দারুণ ফিল করবেন। সেটা পুরোটা ফ্যামিলি রুম, এদিকে একটা বড় বিছানা রয়েছে, এদিকে একটা বড় বিছানা রয়েছে, 2 জন মানে একটা পুরো ফ্যামিলি থাকতে পারেন। এখানে সুন্দর আয়োজন রয়েছে বসার, বাবা কত বড় চেয়ার, কাজ করতে পারেন, জিনিসপত্র রাখতে পারেন, কাভার্ড রয়েছে একটা, এদিকে মিরার রয়েছে,
আর তার সাথে এদিকে রয়েছে ওয়াশরুম। কারেন্ট নেই তাই পুরোটা দেখাতে পারছি না। বা এই রুমগুলো খুব সুন্দর, একবার দেখা ভেতরটা। এই রুমটাও খুব সুন্দর এবং বাথরুম টাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে আয়োজন খুবই 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 ভালো। তবে এইবার কিন্তু আমাদের এই সুন্দর হোমস্টেকে বিদায় জানাতে হবে, কারণ আজ রাতে রয়েছে বাড়ি ফেরার ট্রেন। তবে তার আগে আজ সারাদিন আমরা ঘুরে দেখব এই পেশকের আশেপাশে পরিচিত সব জায়গা। বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যেই। পাহাড়ি আঁকাবাঁকা সর্পিল পথ ধরে আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্যে। কিছু দূর এগোতেই আমাদের পাহাড়ি পথের দুপাশে কেবল ঘন চা বাগান। বুঝলাম পৌঁছে গিয়েছি দার্জিলিং এর একদম পাশেই বিখ্যাত তিনচুলেতে। রয়েছি আমরা এখন লামাহাটার পথে, তবে এসেছি এখন তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টে। তিনচুলে দার্জিলিংয়ে সাইট সিং বলুন, লামাহাটা সাইট সিং বলুন, তাকদায় থাকুন, এই সমস্ত জায়গা থেকে তিনচুলে, তাকদা, গুম্বাদারা এগুলো সব কিছু ঘোরা যায়, লামাহাটা সব ঘোরা যায়। আর পিছনে চা বাগান দেখুন, তিনচুলে মানেই চা বাগান। তো সেই চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এর আগে বেশ কয়েকবার তিনচুলে আসলেও সববারের থেকে এবারের আবহাওয়া কিন্তু একেবারে আলাদা। মানে ঠিক অপোজিট, এই ক্যামেরার পিছনে ওই দিক থেকে দেখা যায় দূরে নামচি, তারও দেখা নেই, পুরো একেবারে মেঘলা আবহাওয়া, তার সাথে ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমরা এখন চা বাগান ঘুরছি, এইরকম আবহাওয়াতে কিন্তু সবুজ চা বাগান দেখার মজা আলাদা। প্রথমবার যখন এসেছিলাম তখন দূরে কি সুন্দর নামচি দেখা যাচ্ছিল। প্রচুর পর্যটক এসেছেন এই অঞ্চলে, যারা এখন এখানে কিছুটা সময় কাটাচ্ছেন, চা বাগানে চা পাতা তুলছে, কেউ কেউ দেবরায়ের মতন, কেউ কেউ এখানে মোমো খাচ্ছেন। সুন্দর আর দুর্দান্ত একটা ঠান্ডা হাওয়া। দেখুন ফ্ল্যাগগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, জমজমাট। বাইরের আবহাওয়া প্রচন্ড ভালো, মানে একদম পাহাড়ের আদর্শ ওয়েদার, ঠান্ডা হাওয়া, মেঘ। আর এরকম ওয়েদারে চা বাগানের পাশে বসে যদি মোমো না খায় তাহলে কি খাবো বলুন। সকালে একটু ম্যাগি খেয়েছি, তারপর এখানে এসে মোমোর দোকান রয়েছে প্রচুর, এখন চিকেন মোমো খাচ্ছি। 8 পিস আছে তো মোটামুটি, হ্যাঁ 8 পিস রয়েছে 80 টাকা। এখানে প্রচুর দোকান রয়েছে নিচে, এই গুম্বাদারা ভিউ পয়েন্টে খেতে পারেন, বেশ ভালো মোমো দেয়। তাই সসটা কি শেজওয়ানের মতন? ঝাল ঝাল আছে। তিনচুলে, তাকদা কিংবা দার্জিলিংও ঘুরে দেখতে পারেন এই পেশকের হোমস্টেতে থেকেই। তবে এখন আমরা চলেছি আমার সব থেকে প্রিয় জায়গায়, দার্জিলিং এর পাশের সুন্দর এই গ্রাম লামাহাট্টায়। লামাহাট্টায় যতবারই আসি ততবারই যেন এই জায়গা মনে ধরে আমার, ততবারই ভালো লাগে দেখতে এই লামাহাট্টার ইকো পার্ক, আকাশ ছোঁয়া সব বড় বড় পাইনের জঙ্গল। আর প্রতিবারের মতন এবারও মাত্র মিনিট 20 চড়াই খারাপ পথ পেরিয়ে এখন চলেছি উপরের পবিত্র লেক দেখতে। দার্জিলিং অফবিট বলতেই প্রথমে এখন মাথায় আসে আমাদের সকলের লামাহাটা। আর আসারই কথা, তার কারণ হচ্ছে লামাহাটা ইকো পার্ক, যেটা পাইনের ঘন জঙ্গল, সেটা যতবারই দেখি ততবারই বেশ দারুণ লাগে। এখন অনেকটা নিচ থেকে হেঁটে উপরে আমি আর দেবরাই এসেছি। দেবরাই প্রথমবার এই জায়গাটাতে, কেমন লাগছে? আমার ধরে আগে অনেকবার আসা হয়ে গিয়েছে, বাট তোর হেভি হেভি গা ছমছমের ব্যাপার আছে একটা। হ্যাঁ, হালকা হালকা মেঘ ঢুকছে, অন্ধকার অন্ধকার, বড় বড় পাইন গাছ। আমি তো কোনোদিন এত পাইন গাছ দেখিনি না, আর আকাশ ছোঁয়া। হ্যাঁ, আবার কি হাইট, দারুণ লাগে। থেকে মানে উপরটা বেশ টেম্পারেচারটাও কম অনেকটা, আর জঙ্গলের মধ্যে তো দারুণ দারুণ, বেশ একটা রোমাঞ্চকর একটা ফিলিং। উপরে আমরা ওই ছোট ছোট পন্ডা রয়েছে, সেই পবিত্র জলাশয়টার দিকে হেঁটে যাচ্ছি। মেঘে ঢাকা পাইনের জঙ্গলের মধ্য দিয়ে মিনিট 15 করে সেই চিরাচরিত পথ পেরিয়ে পৌঁছে গেলাম সেই পবিত্র লেকে। প্রতিবারের মতন এবারও একটা অন্যরকম শান্তি অনুভব হলো। যাক, এবারের মতন আমাদের উত্তরবঙ্গ সফর এখানেই শেষ। লাঞ্চের পর্ব মিটিয়েই ধরে ফেললাম ফেরার পথ। এ বাবা দেখুন, পাহাড়েরও যেন আমাদের মতন মন খারাপ, সে যেন ছাড়তেই চায় না আমাদের। কিছু দূর এগোতেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই যে পথের বাম দিকে আমরা নিয়ে চলছি টয় ট্রেনের লাইনকেও। সেই পথ দিয়ে আমরা নিচে এসে পৌঁছালাম আরেক সুন্দর শৈল শহর কার্শিয়ংয়ে। সেই কার্শিয়ংকে পিছনে ফেলে আরেকটু এগোতেই দেখা হয়ে গেল টয় ট্রেনের সঙ্গে। যাক, দার্জিলিং আসবো আর টয় ট্রেনের সঙ্গে দেখা হবে না তা আজ অব্দি হয়নি। এইবার যেন একটা ট্রিপ সম্পূর্ণ হলো। সেদিন সন্ধ্যায় এনজিপি পৌঁছে রাতে দার্জিলিং মেলে করে ফিরেছিলাম বাড়ি। আর এইভাবেই শেষ হলো আমাদের ছোট্ট সুন্দর উত্তরবঙ্গ সফর। ফিরছি খুব তাড়াতাড়ি একটা নতুন গল্প নিয়ে, একটা নতুন জায়গা। দেখা হচ্ছে খুব শীঘ্রই।